প্রথম থেকে বলি, আনন্দপুর অগ্নিকাণ্ড বা মৃত্যুকাণ্ড বা যৌতুগৃহ কাণ্ড এর সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এই ঘটনার আড়াল করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ। কারণ ডেকোরেটরের মালিক যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি যেমন অভিযুক্ত, সাথে সাথে ও মোমো বলে যে সংস্থার মোমো তৈরি করার গ্যাস ওভেন থেকেই বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা ছড়িয়েছে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক তার দল এবং সরকারের তো আছেই। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তিনি সাথে ছিলেন, শুধু তাই নয়, যতগুলো রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর আয়োজিত টি পার্টি, ডিনার পার্টি, বাণিজ্য সম্মেলন, শিল্পপতি সম্মেলন, বিজয় সম্মেলনী, এরকম অন্তত 20টা ইভেন্ট পাবেন গত 5 বছরে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মোমো কোম্পানির মালিককে সরাসরি আপনি দেখতে পেয়েছেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী সেই কারণে প্রথম দিন থেকে যাননি। বিধানসভায় শঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে উল্টো ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমি 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, কিন্তু প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি সারাদিন চলেনি। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘটনাস্থল 10 কিলোমিটার দূরে। তাই এই যে বিচ্ছিন্ন ঘটনা নয়, এই কেসকে কমজোরি করা, এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন তাতে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকারের, কিন্তু রাজ্য সরকারের কম্পেনসেশন দেওয়া হয়নি। কম্পেনসেশন দিয়েছে 5 লক্ষ টাকা ডেকোরেটর আর 5 লক্ষ টাকা মোমো। যে জেলে আছে তিনি দিয়েছেন 5 লাখ, আর যার জেলে যাওয়ার কথা, মুখ্যমন্ত্রীর আনুকূল্যে জেলে যাননি, তিনি দিয়েছেন 5 লক্ষ টাকা। তাই এই মামলাকে দুর্বল করা, চার্জশিট যাতে মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে না হয়, মামলা যাতে অন্য গতি না পায়, এগুলো করার জন্যই এই মিসইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার এই কাজগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ইশারায়, নির্দেশে, ইচ্ছায়। রানাঘাটে বৃদ্ধ দম্পতিকে বাংলা ছাড়ার অভিযোগ, শাসক দলের অত্যাচার, এবং থানায় জানিয়ে কোনো লাভ হয়নি। না, হবে না। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। থানাগুলো তৃণমূল কংগ্রেসের টাকা কালেকশন সেন্টার, ভোট চুরির মেশিনে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তারা এইসব কাজে সময় তাদের নেই, তারা এগুলো করবে। শওকত মোল্লা বলছেন যে যেই 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারি বাড়ি বন্ধ করে দিয়েছি, এবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। বিধায়কের হুঁশিয়ারি, তৃণমূল বিধায়ক। এটা গুন্ডাদের ভাষার মতো কথাও তো। গুন্ডা এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। মিনের রাজ্য সভাপতি তিনি বলছেন যে সরকার করতে না পারলেও সংখ্যালঘুরাই হবে সরকারের নিয়ন্ত্রণ। বিপজ্জনক বক্তব্য। সংখ্যালঘু মানে তিনি কি মুসলিমদের কথা বলছেন? মুসলিমদের কথা বলছেন তো? সংখ্যালঘু মানেই তো মুসলিম নয়, অন্যরাও আছেন। তা মুসলিমরা নিয়ন্ত্রণ হবে, এটা তো হুমায়ুন কবিরের ওপেন সিক্রেট ডিক্লারেশন। এটাকে সামনে রেখে তিনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, এবং আগামী 12 তারিখে নদিয়া জেলার পলাশী থেকে ইটার পর্যন্ত 175 কিলোমিটার ব্যাপী বাবরি যাত্রা হচ্ছে। নির্বাচনের সময় পরিবর্তন যাত্রা হয়, প্রত্যাবর্তন যাত্রা হয়, উন্নয়ন যাত্রা হয়, বিকাশ যাত্রা হয়, বাংলা রক্ষা করো যাত্রা হয়, বাংলা বাঁচাও যাত্রা হয়, বাংলা গড়ার যাত্রা হয়, বিকশিত বাংলার যাত্রা হয়, রাষ্ট্রবাদের যাত্রা হয়। কিন্তু বাবরি যাত্রা কেন? তাই আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান, তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায়, তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে। এই অঙ্ক নিয়ে বলছেন তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান, এই কারণে যাতে, এমনি তো বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের, তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেখা যাবে যে ওরা 70 পেয়ে গেছে, তৃণমূল 70-75 পেয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি 140 পেয়ে গেছে, তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা 145। তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই, একজন সরাসরি বলছে, আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্মপদ্ধতিতে বলছে। যেদিনকে বিধানসভার শেষ দিন, শেষ অধিবেশন,
সেখানে একটা পঞ্চায়েতের ক্ষেত্রে একটা সংশোধন আনা হলো এবং 2.5 বছরের সময়সীমাকে 3 বছর। সেটা কাজল কেষ্টর জন্য। 19 ফেব্রুয়ারি 2.5 বছর হয়ে গেলেই বোম মারা আরম্ভ হতো, ভাঙড়ে আরম্ভ হতো, বীরভূমের দিকে দিকে আরম্ভ হতো। কারণ কেষ্টর মনোনীত প্রধানদেরকে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায়, আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায়। 2.5 বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না। 19 ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো, উভয় পক্ষের বোমাগুলি চলতো, পুলিশ দিশেহারা হয়ে যেত, নির্বাচনে প্রভাব পড়তো। তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত, শান্তি বিরতি, একটা মানে বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী, কার্যত চুপি চুপি 30 মিনিটের আলোচনায় পিছনের দরজা দিয়ে 6 মাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে, যা সরাসরি রাস্তায় নামতো, সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না, তেমনি এই ধামাচাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায়, কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না। এই বিল যেমন পাস করার অধিকার ওদের আছে, রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে। মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি। তাই এখনই আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ কাজল শেখেরও নেই, অনুব্রত মণ্ডল। কমিশন বিয়ের দাবিতে ফের রাস্তায় নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বলুন, কবে বিয়ে পাওয়া যাবে সেই দাবি নিয়ে ফের সুপ্রিম কোর্ট যা বলার বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের পরে তো অন্য কেউ নয়। খাস কলকাতাতে গতকাল যেদিনকে শুনানির শেষ দিন প্রাথমিকভাবে রাখা হয়েছিল, সেই দিন এসে হঠাৎ ইলেকশন কমিশন জানাচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল এটাই আমার বক্তব্যের জন্য আমি আপনাদের এখানে ডেকেছিলাম। এইটা হচ্ছে 24/12/2025 ভারত সরকারের সার্কুলার। ইলেকশন কমিশন তো বলেনি ডোমিসাইল অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ, স্টেট হোম ডিপার্টমেন্ট, হ্যাঁ ও ডিপার্টমেন্ট, সেটা হ্যাঁ ডিপার্টমেন্টের, এবং সেটা ভারত সরকারের নোটিশের রেফারেন্স। সে ভারত সরকারের নোটিশের রেফারেন্স। এটা তো পরিষ্কার আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয়। বিশদে বলেন। না না, এটা তো পরিষ্কার, ওই অর্ডারে তো 1999 লেখা আছে। 1999 গেজেটটা কি, গেজেটটা তো আপনি পড়ে নেবেন, তো গেজেটে তো পরিষ্কার লেখা আছে আপনার আর্মির চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে নির্দিষ্ট কতগুলি জায়গাতেই এটা কার্যকর হবে। এই যে দিস ইজ গেজেট, এটা নট ফর অল। এইটা কাল থেকে অনেক চ্যানেল বা সংবাদ মাধ্যমে বললেন যে ইত্যাদি ইত্যাদি, এটা ভুল ব্যাখ্যা। 1999 সালের যে অ্যাক্ট, সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। 1999-তে তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে, নট ফর অল। হ্যাঁ, আধা সেনা আর বাইরের লোক, এটা নট ফর অল। এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন, সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। 7 দিন সময়সীমা বাড়ানোর জন্য সিইও অফিস থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলো। তার কাজ অনেক জায়গাতে ইনকমপ্লিট, তারা 7 দিন আরো সময় চাইছে। সেটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ডস আমি বলতে পারবো না, সিও অফিস বলতে পারবে। তবে সোফার মাই নলেজ যে সামগ্রিকভাবে প্রয়োজন আছে বলে মনে হয় না। কোনো কোনো বিধানসভা, কোনো কোনো জেলার ক্ষেত্রে প্রয়োজন, তো প্রয়োজন হলে টাইম দিয়েই শেষ করা উচিত। এটা তো সব প্রক্রিয়াতেই হয়। খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কয়েকদিন এক্সটেনশন হয়েছে, তারপরে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রেও 5 দিন এক্সটেনশন হয়েছে। এক্ষেত্রেও যদি 7 দিন বা 5 দিন হয়, ক্ষতি কিছু নেই। কিন্তু আমরা মনে করি ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে, তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। বিজেপির কোনো দায়ভার নেই। বিজেপি এই ডেট নিয়ে, আমরা চাই মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে, আমরা আপিলে যাব ডিইওর কাছে। ডিইও যদি আপিল রিজেক্ট করে, আমরা সিওর কাছে যাব। সিও যদি আপিল রিজেক্ট করে, আমরা হাইকোর্টে যাব।
দলের পক্ষ থেকে আপনারা যে চার্জশিট দিচ্ছিলেন বিভিন্ন বিধানসভাকে কেন্দ্র করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এটা বেআইনিভাবে চার্জশিট শব্দটা ব্যবহার করা হচ্ছে। দলের কর্মীদের বলেছে বিজেপির নামে এফআইআর করতে। দলের কর্মীদের কল্যাণ ব্যানার্জি বলেছে বিজেপির নামে এফআইআর করতে। তারা কত বলুন না, কতবার তো করেছে, কত এফআইআর, এগুলো ভাষণ দেওয়ার জন্য। এই বেচারি চিফ হুইপের পদ যাওয়ার পরে কিভাবে মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ম্যান ওনাদের পার্টিতে ডায়মন্ড হারবারের সাংসদ এর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য লড়াই করছে। এবং আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, ওর বেটাকে এমএলএ করতেছে কোন একটা সিটি। এইসব বাজার মাতানো কথাবার্তা বলছে। যদি আশীর্বাদ দিয়ে দেন মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর, যদি কোনোভাবে আশীর্বাদ দিয়ে দেন, সেই একটা মরিয়া চেষ্টা। দলের কর্মসূচি যেভাবে চার্জশিট দেওয়া হচ্ছে বিভিন্ন বিধানসভা এবং ইতিমধ্যে 100 বিধানসভায় সম্পূর্ণ হয়েছে। বাকি যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক আছে তাদের বিরুদ্ধে দেওয়া হবে। সব তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট হবে এবং ফাইনালি রাজ্য স্তরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রামাণ্য চার্জশিট দাখিল করা হবে। যেমন একটু আগে তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে আমি আপনাদের ক্যামেরার সামনে কেন চার্জশিট দেওয়া উচিত তার একটা খণ্ডচিত্র দেখিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভায় আইনজীবী এবং কাউন্সিলর রবীন ভট্টাচার্যের লাঠিতে 81 বছর বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। খুনের মামলা হওয়া উচিত, খুনের মামলা হওয়া উচিত। আমি তাপস ঘোষ এবং অর্জুন সিং এর সঙ্গে কথা বলছি এবং কৌস্তব বাগচি ব্যারাকপুরের লোক অ্যাডভোকেট, তাকে বলছি বিষয়টা দেখে না। পরিবার যদি সাহায্য চায় বিজেপি সম্পূর্ণভাবে সাহায্য করবে, এফআইআর করা থেকে শুরু করে পাশে দাঁড়াবে।